বঙ্গভবনে দেখে অন্যরা বললেন খানিকটা কিছুটা উত্তেজিত ছিল, কিছুটা বিরূপ ছিল। কারণ আওয়ামী লীগের ১৫ বছরের স্বৈরতন্ত্রের তারা হচ্ছেন সবচেয়ে বড় রাজনৈতিক সহযোগী। হঠাৎ অভ্যুত্থানের পরপরই ক্যান্টনমেন্টে তারা কিভাবে গেলেন, আবার বঙ্গভবনে কিভাবে আওয়ামী লীগের সবচেয়ে বড় রাজনৈতিক সহযোগী এবং জাতীয় পার্টি সদলবলে কিভাবে হাজির হইল, এটা অনেকের মধ্যে একটা বিরূপ সমালোচনা, উত্তেজনা তারপরে দেখা দেয়। জিএম কাদের কেন সামরিক শাসন চেয়েছিলেন? তিনি প্রস্তাব উপস্থাপনের পর কি ঘটেছিল? কারা কারা নাকচ করল এই প্রস্তাব? জি.এম. কাদের কেন সামরিক শাসন চেয়েছেন, সেটা আমার মনে হয় জি.এম. কাদের সাহেব তিনিই ভালো বলতে পারবেন। তো যেটা হয়েছিল যে আমরা ৫ অগাস্ট ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের পরে আমরা ক্যান্টনমেন্ট থেকে যখন খুবই তড়িঘড়ি করে যখন আমরা আ বঙ্গভবনে যখন আমরা হাজির হই সন্ধ্যায়, তো মিটিংটা শুরু হয়েছে আনুমানিক ৭টার দিকে থেকে। তখন কয়েকটা রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব ছিলেন। ৩ বাহিনীর প্রধান, আমাদের গোয়েন্দা বাহিনীর প্রধান তারা সেখানে ছিলেন। যখন আলোচনা শুরু হয়েছে, তো তিনি প্রথমে তো আপনি জানেন যে আ যখন মিটিংটা শুরু হওয়ার পরে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বঙ্গভবনে আসার প্রেক্ষিতটা তিনি বর্ণনা করেন যে ক্যান্টনমেন্টে অল্প সময়ের জন্য বসা হয়েছিল এবং অভ্যুত্থান পরবর্তী যে পরিস্থিতি তিনি সেখানে এটা একটা উদ্বেগজনক পরিস্থিতি, বিশেষ করে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি, সেদিক থেকে কি করা যেতে পারে। তো সেটা তিনি এটা প্রেক্ষিতটা তিনি বর্ণনা করেন এবং যেটা বলেন যে আমরা একটু আলাপ আলোচনা হয়েছে এবং এটা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারটা কিছু কথা হয়েছে। পূর্ণাঙ্গ বা সামগ্রিক আলোচনার জন্য আ তিনি আহ্বান করেছেন রাজনৈতিক দলগুলোকে যে বঙ্গভবনে রাষ্ট্রপতির সহ পুরো বিষয়টা আলোচনা করে একটা সিদ্ধান্তের জায়গায় আসার জন্য। মিটিং শুরু হওয়ার পরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি প্রেক্ষিতটা বললেন এবং পরিস্থিতিটা খুবই জটিল, উত্তেজনাপূর্ণ, আবেগপূর্ণ একটা পরিস্থিতি এবং আইনশৃঙ্খলার যে কিছুটা দ্রুত অবনতি ঘটছে। সুতরাং সম্ভব স্বল্পতম সময়ে কিভাবে একটা সরকার গঠন করা যায়, তিনি প্রেক্ষিতটা বললেন। তার পরপরই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বললেন যে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, তিনি বললেন এই পরিস্থিতিতে প্রথমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি বহুদিন ধরে একটা অন্যায় মামলাতে যাকে সাজা দেওয়া হয়েছে, যিনি অন্তরীণ আছেন, তিনি প্রথমে বললেন যে তাকে এখনই নির্বাহী আদেশে রাষ্ট্রপতি যাতে তাকে মুক্ত করার ঘোষণা দেন। রাষ্ট্রপতি তিনি একটু হেজিটেট করছিলেন কি বলবেন এই প্রশ্নে। তো জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বললেন যে না, ঠিক আছে, এটা দেওয়া যেতে পারে। আমরা রাজনৈতিক দলগুলো এই প্রস্তাবকে আমরাও সমর্থন দেই। এটা অন্যায় হয়েছে তার উপরে। সুতরাং অভ্যুত্থানে তো প্রথম যদি এরকম একটা নির্বাহী আদেশ হয়, বেগম জিয়া যদি মুক্তি পান, এটাও একটা বড় একটা অর্জনের জায়গাটা হয়। এরপরে বিএনপির মহাসচিবের পরে তারপরে আমি ফ্লোর নিয়ে পরে আমি বক্তব্য রাখি। হ্যাঁ, কয়েকটা প্রশ্নে আমি বক্তব্য রাখি। প্রথমত আমি জানতে চাই যে শেখ হাসিনার পদত্যাগের যে কথাটা শোনা গেছে বা সেনাবাহিনীর প্রধান যেটা ঘোষণা করলেন, রাষ্ট্রপতি তিনি পদত্যাগপত্র পেয়েছেন কিনা, তিনি এটা আমাদেরকে নিশ্চিত করছেন কিনা এবং তার উচিত হবে এ ব্যাপারে এখন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এটা আশ্বস্ত করা। দ্বিতীয়ত আমি জানতে চাই যে দেশের যে পরিস্থিতি, এটা খুবই উত্তেজনাকর পরিস্থিতি। সুতরাং এখন উচিত হবে সকল রাজনৈতিক দলের এবং একই সাথে রাষ্ট্রপতি এবং সেনাবাহিনীর প্রধান জাতির উদ্দেশ্যে বক্তব্য দেওয়া, যাতে এই উত্তেজনার যাতে একটু অবসান ঘটে, কেউ যেন আইনশৃঙ্খলা যেন নিজের হাতে তুলে না আনে এবং দেশে যেন একটা ধৈর্যের আমরা যেন পরিচয় দিই
বিজয় যেন আমাদেরকে বিপর্যয়ের দিকে নিয়ে না যায়, সুতরাং সেটা নিয়ে আমরা একটু বক্তব্য রাখি। সবাইকে শান্ত থাকতে বলা, ধৈর্যের পরিচয় দিতে বলা। আর ৩ নম্বর আমি যেটা উল্লেখ করি যে, তখন আমরা খবর পাচ্ছিলাম যে সিরাজগঞ্জের এনায়েতপুরে থানা হামলার শিকার হয়েছে কয়েকজন পুলিশ সদস্য, তারা প্রাণ হারিয়েছেন। আমি আশঙ্কা ব্যক্ত করি যে এই পরিস্থিতি দ্রুত আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে না পারি, তাহলে পরিস্থিতি আরো অবনতির দিকে আসতে পারে। আ সেই প্রেক্ষিতে তারপরে ৩ নম্বর আমি যেটা বলি যে ৪ নম্বরে যে আমরা ইতিমধ্যে আমাদের মধ্যে যে আলাপ আলোচনা অভ্যুত্থানের আগে এবং অভ্যুত্থানের পরপর, মানে বললাম যে বিগত ঘন্টায় আমাদের মধ্যে যে আলোচনা হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, তাতে আমি বলেছি যে আমরা এখন একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারই আমাদের গঠন করা দরকার এবং এ ব্যাপারে দলগুলো আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্তের জায়গায় যাওয়া। একই সাথে আমি উল্লেখ করি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবার জন্য অভ্যুত্থানের সাথে যুক্ত ছাত্র নেতৃবৃন্দদের সাথেও একটু রাষ্ট্রপতি বা সেনাপ্রধানের তার সাথে তার আলোচনা হওয়া দরকার। আর সামগ্রিকভাবে এই প্রশ্নগুলো মূলত আলোচনা। এর পরপরই জাতীয় পার্টির জি.এম. কাদের সাহেব তিনি ফ্লোর নিয়ে তিনি আলোচনা করেন। তিনি দেশের যে এই যে একটু সহিংসতাপূর্ণ যে পরিবেশ, তিনি একটা উদ্বেগ আশঙ্কা থেকে তিনি বলেছিলেন যে এখানে একটা মার্শাল ল জারি করে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনার জন্য। তবে তার এই প্রস্তাব কিছুটা উত্তেজনা তৈরি করে এবং রাজনৈতিক দলগুলো এই প্রস্তাবকে বিরূপভাবে তারা নেয় এবং এই প্রস্তাবকে কেউই সমর্থন দেয়নি। ২-১ টা দল এ ব্যাপারে নেতিবাচক মন্তব্য করেন, কিছুটা বিরূপ মন্তব্য করেন তার এই প্রস্তাবের ব্যাপারে। কিন্তু এটা নিয়ে আর কোনো আলোচনা হয়নি। আলোচনা হয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে করা যাবে এটা নিয়ে। আর তো এটা আর সেক্ষেত্রে একই সাথে তারপরে তো ধরুন এরপরে তিনি তো কেন করেছেন সে ব্যাপারে জি.এম. কাদের সাহেব নিশ্চয়ই তিনি ভালো বলবেন। তো বোধহয় কিন্তু তাদেরকে বঙ্গভবনে দেখে অন্যরা বুঝলেন খানিকটা কিছুটা উত্তেজিত ছিল, কিছুটা বিরূপ ছিল। কারণ আওয়ামী লীগের ১৫ বছরের স্বৈরতন্ত্রের তারা হচ্ছেন সবচেয়ে বড় রাজনৈতিক সহযোগী। হঠাৎ অভ্যুত্থানের পরপরই ক্যান্টনমেন্টে তারা কিভাবে গেলেন, আবার বঙ্গভবনে কিভাবে আওয়ামী লীগের সবচেয়ে বড় রাজনৈতিক সহযোগী এবং জাতীয় পার্টি সদলবলে কিভাবে হাজির হলো, এটা অনেকের মধ্যে একটা বিরূপ সমালোচনা, উত্তেজনা তারপরে দেখা দেয়। তো সেটা তারপরে অন্য নানা বিষয়ে আলাপ আলোচনা হয়। এর মধ্যে আ আ বলতে পারেন যে বিভিন্ন প্রশ্নে যারা শহীদ হয়েছেন, শহীদদের ব্যাপার নিয়ে আলোচনা হয় এবং একটা প্রস্তাবক্রমে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে তো একটা দোয়া করা হয় শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে। এরপরে বিভিন্ন দল তারা মোটামুটি বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আর এখানে মামুনুল হকের আলোচনায় তিনি বললেন যে যদি ভবিষ্যতে কোনো সরকার গঠন হয়, সেখানে ইসলামী মূল্যবোধ সম্পন্ন মানুষ যেন কমপক্ষে একজন যেন প্রতিনিধি সেখানে থাকেন। এরকম একটা বক্তব্য তিনি দিয়েছিলেন। এভাবে এত অন্তর্বর্তী সরকারে কারা আসবেন, কে থাকবেন এটা নিয়ে অন্য কোনো দল তেমন কোনো আলাপ আলোচনা কেউ আর করেননি। পরিস্থিতির যে জরুরত এটা নিয়ে সবাই উদ্বেগ প্রকাশ করেছেন। আমার বক্তব্যের পরপরই আমাদের গোয়েন্দা প্রধান ডিজিএফআই এর প্রধান সম্ভবত তিনি বক্তব্য রাখেন এবং তিনি আমার বক্তব্যের সূত্র ধরে বলেন যে ইতিমধ্যে একটা থানা না, তিনি বললেন যে পরিস্থিতিটা ৭টা থানায় আক্রান্ত হয়েছে এবং তিনি বললেন ৭টা থানার সমস্ত পুলিশকে তো মেরে ফেলা হয়েছে এবং পরিস্থিতি হয়তো আরও এরকম দ্রুত অবনতির দিকে এটা যাচ্ছে। তো তিনি এটা হাউসকে তিনি এটা ইনফর্ম করেন। তিনি যে একটু বাড়তি রকমের তথ্য দিয়েছিলেন সেটা মোটামুটি বোঝা গেছে। তো তাকে আর খুব তিনি এটা বলে তিনি থেমে যান। তারপরে এটা নিয়ে ওখানে যারা উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রতিনিধিত্বমূলক বিভিন্ন দলের শীর্ষ নেতারা যারা ছিলেন, তারা সবাই বক্তব্য রাখেন। অভ্যুত্থানের সাফল্যকে ধরে রাখা, আমরা যেন কোনো ধরনের বড় ধরনের কোনো ভুল পদক্ষেপ না নিই, অন্তর্বর্তী সরকার। আরেকটা কথা, গুরুত্বপূর্ণ কথা আমার বক্তব্যের মধ্যেও ছিল, অন্যরা বলেছেন যে অভ্যুত্থান আমরা যেমন রাজনৈতিক দলগুলো যেমন সম্মতি দিচ্ছি অন্তর্বর্তী সরকার গঠনের প্রশ্নে,
অভ্যুত্থানের অংশ নেওয়া ছাত্র তরুণরা তাদের প্রতিনিধি হিসেবে যারা পরিচিত আছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে দ্রুত অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে তাদেরও মতামত পরামর্শটা নেওয়া দরকার। তো এরপরে তো মিটিংটা প্রায় 2 ঘন্টা মিটিং এটা স্থায়ী হয়। এরপরে মিটিংটা শেষ করে তারপরে আমরা ঠিক হয় মিটিংয়ে অন্তর্বর্তী সরকার এখন গঠিত হবে। তো সেখানে প্রফেসর ইউনূসের নামটা সেখানে আসে এবং সেখানে প্রফেসর আসিফ নজরুল তিনি উপস্থিত ছিলেন। তার সাথে প্রফেসর ইউনূসের যোগাযোগ হয়েছে, কথা হয়েছে, এরকম একটা বক্তব্য তিনি দিয়েছিলেন এবং তার সঙ্গে আরও যোগাযোগ হবে, আরও তারপরে কথাবার্তা হবে, এটা একটা আলোচনা এসছে। তো ঠিক হয় যে আজকে পারলে ভালো, না হলে আগামীকাল ছাত্রদের সাথে রাষ্ট্রপতি এবং 3 বাহিনীর প্রধান তারাও আলোচনা করে অন্তর্বর্তী সরকার সম্পর্কে পরবর্তী তাদের মতামতটা নেওয়া হবে। আর কথা হয় যে এই মিটিংয়ের পরপরই রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং একই সাথে 3 বাহিনীর প্রধান তারাও জাতির উদ্দেশ্যে, বিশেষ করে সেনাবাহিনীর প্রধান তিনি বক্তব্য রাখবেন। তারপর তো রাত 11টায় রাষ্ট্রপতি 3 বাহিনীর প্রধানকে সাথে নিয়ে তিনি জাতির উদ্দেশ্যে তিনি বক্তব্য দিয়েছেন এবং তিনি শেখ হাসিনার পদত্যাগপত্র পেয়েছেন, এটা তিনি তো আরেকবার তিনি এটা দেশবাসীকে তিনি এটা জানিয়েছেন। এটা আর আমার প্রশ্নের উত্তরে রাষ্ট্রপতি সরাসরি পদত্যাগের প্রশ্নে উত্তর না দিয়ে সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর প্রধান তিনি আশ্বস্ত করেছেন তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র আছে, এরকম একটা বক্তব্য তিনি দিয়েছিলেন। এরপরে আমরা মিটিং হওয়ার পরপরে বাইরে গণমাধ্যম অপেক্ষা করছিল। গণমাধ্যমের উদ্দেশ্যে রাজনৈতিক দলগুলোর সবাই বক্তব্য রাখেন দেশবাসীকে অভিনন্দন জানানোর পাশাপাশি ধৈর্য রাখার জন্য এবং তারপরে একটা সম্প্রীতির যেন সম্পর্ক রাখি এবং আইনশৃঙ্খলা যেন নিজের হাতে যেন আমরা না নিই, এ ব্যাপারে সবাই দেশবাসীকে তারা আশ্বস্ত করার জন্য তারা বক্তব্য রাখেন।